আসসালামু আলাইকুম। দেখতে দেখতে হচ্ছে আমরা প্রায় 14তম দিনে আজকে হাজির হয়েছি। এর মধ্যে হচ্ছে 2টি ডে অফ ছিল। সুতরাং 12টা দিন পড়া হয়েছে 14 দিনের মধ্যে। এটা সমান সমান আছে, ঠিক আছে। তবে 5টা চ্যাপ্টার প্রতিদিন পড়ার কথা থাকলেও সেই বিষয়টা হচ্ছে হয়ে উঠছে না। যাই হোক, ইনশাল্লাহ আমরা হচ্ছে এখন পর্যন্ত মানে ভালোই দূর এগিয়েছি। এটা চলমান থাকলে 6 মাস, যেটা 4 মাসে প্ল্যানিং করেছিলাম, 3 থেকে 4 মাসে, সেটা হচ্ছে হয়তো 6 মাসে গিয়ে ঠেকবে। তার মধ্যে অন্তত একবার হলেও আমাদের সিলেবাসটা একবার শেষ হবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে থেকে আবার হচ্ছে যেহেতু 14তম দিন চলে এসেছি, 2টা সপ্তাহ অলরেডি পার করে ফেলেছি। ওকে, হিসাবে হচ্ছে যদি টেস্ট ম্যাচ হিসাব করি তো এইটা হচ্ছে 2টা সেশনের মতো। 2টা সেশন যেহেতু শেষ, ইনশাল্লাহ থার্ড সেশনে এটা রানের গতিটা একটু বাড়াতে হবে। আচ্ছা, যাই হোক, চলুন আমরা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়কে হচ্ছে কয়েকটা ভাগে, প্রায় 6টা ভাগে, গ্রুপ এফ পর্যন্ত ভাগ করেছিলাম। সেক্ষেত্রে হচ্ছে আমরা আজকে গ্রুপ ডি থেকে আবার শুরু করব। গ্রুপ ডি, যেখানে রয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। গ্রুপ ই, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধারণা, সংবিধান ভিত্তি ও বাংলাদেশ মূল্যায়ন। গ্রুপ এফ, অনলাইন শিক্ষা, আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপান্তর। এটা হচ্ছে আমরা শেষ করব আজকে। অর্থাৎ অধ্যায় 2-3 শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে অধ্যায় 4, বাংলাদেশের অর্থনীতি, চ্যাপ্টারটা শুরু হবে। এই চ্যাপ্টারটা প্রায় 53 পেজের একটি চ্যাপ্টার। ক্যান ইউ ইমাজিন? যেখানে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা অধ্যায় মিলে যেখানে 50 পেজের, সেখানে বাংলাদেশের অর্থনীতি একাই 53 পেজের। ঠিক আছে, অর্থাৎ 3টা অধ্যায়ের সমান এই চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবেই হবে। এবং সেই প্রশ্ন হচ্ছে প্রায় 40, 50, এমনকি 60 মার্ক পর্যন্ত এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। সুতরাং ওই হিসাবে ঠিকই আছে যে 3টা চ্যাপ্টার সমান একটা চ্যাপ্টার হওয়া, এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই পাবেন। ওকে, এখানে হচ্ছে প্রায় অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। আই থিঙ্ক গ্রুপ জে পর্যন্ত মেবি। সেখানে প্রায় সকল বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে, এবং প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নের আকারে উত্তরগুলো দেওয়া হয়েছে। এভাবে করে হচ্ছে এইগুলো দেওয়া হয়েছে, বাট যেগুলো দেওয়া হয়েছে এগুলো আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। সো আমরা এখান থেকে গ্রুপ এ হচ্ছে ধরবো। গ্রুপ এর মধ্যে হচ্ছে 3-4টার মতো কোশ্চেন, 5টা 6টা কোশ্চেন রয়েছে। অন্ততপক্ষে আমরা অর্থনীতি ধরে গ্রুপ এ পর্যন্ত শেষ করব, অর্থাৎ আমরা শুরু করব 48 পেজ থেকে, এবং মিনিমাম 55 পেজে গিয়ে শেষ করব, এবং সেটা হচ্ছে 1 ঘন্টার ভিতর। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। প্রশ্নটা এমনভাবে আসতে পারে যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এর সাফল্য, চ্যালেঞ্জ, সাম্প্রতিক অস্থিরতা ও ভবিষ্যৎ করণীয়। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের বিষয় নিয়ে যদি কোনো কিছু চলে আসে শান্তি চুক্তি সংক্রান্ত, তখন হচ্ছে এখানে আমরা যে বিষয়গুলো উল্লেখ করবো সেই বিষয়গুলো হচ্ছে দিয়ে দিয়েছে। প্রথম হচ্ছে এটার সাফল্য, পার্বত্য শান্তি চুক্তির নিয়ে কোশ্চেন আসলে এটা সাফল্য কী এটা ব্যাখ্যা করতে এই সম্পর্কে লিখবো। এরপর এটা চ্যালেঞ্জগুলো কী কী, সাম্প্রতিক অস্থিরতাগুলো কী কী, ও ভবিষ্যতে এটার করণীয় কী কী, এই বিষয়গুলো হচ্ছে উল্লেখ করতে হবে। তাহলেই এখানে হচ্ছে মোটামুটি একটা ভালো 80% বা 70-80% মার্ক ইনশাল্লাহ টিচাররা দিয়ে থাকবে, পিএস আমাকে এটা প্রোভাইড করবে। যাই হোক, চলুন আমরা তাহলে এই পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি সম্পর্কিত উত্তরটা দিয়ে আসি। পাহাড়ি অঞ্চলের প্রেক্ষাপট। পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি এর অবস্থানটাকে হচ্ছে নির্ণয় করতে হবে, যে পাহাড়ি অঞ্চলের প্রেক্ষাপট। পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বাংলাদেশের একটি কৌশলগত অঞ্চল। ভূগোল, জাতিগত বৈচিত্র্য, সীমান্ত সংলগ্নতা এবং দীর্ঘ সংঘাতের ইতিহাসের কারণে এটি রাজনৈতিকভাবে সংবেদনশীল। কী কী? ভূগোল, জাতিগত বৈচিত্র্য, সীমান্ত সংলগ্নতা এবং দীর্ঘ সংঘাতের ইতিহাসের কারণে এটি রাজনৈতিকভাবে সংবেদনশীল। অতীত সশস্ত্র সংঘাত, ভূমি বিরোধ, উন্নয়ন বঞ্চনা এবং সীমান্ত অপরাধ এই অঞ্চলের স্থিতিশীলতাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করেছে। সাম্প্রতিক সহিংসতা, গুজব ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা আবারও শান্তি প্রক্রিয়াকে ভঙ্গুর করে তুলেছে। অতীতে সশস্ত্র সংঘাত, ভূমি বিরোধ, এরপরে উন্নয়ন বঞ্চনা এবং সীমান্ত অপরাধ এই অঞ্চলের স্থিতিশীলতাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করে আসছে। ঠিক আছে, সশস্ত্র সংঘাত, ভূমি বিরোধ, উন্নয়ন বঞ্চনা এবং সীমান্ত অপরাধ। ওকে, সশস্ত্র যে সংঘাত, ভূমি বিরোধ, উন্নয়ন বঞ্চনা অর্থাৎ উন্নয়ন থেকে বঞ্চিত হওয়া, আর হচ্ছে সীমান্ত অপরাধ এই অঞ্চলের স্থিতিশীলতাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করে আসছে। সাম্প্রতিক সহিংসতা, গুজব ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা আবারও শান্তি প্রক্রিয়াকে ভঙ্গুর করে তুলেছে। এটাও আবারও শান্তি প্রক্রিয়াকে কী করে তুলেছে? ভঙ্গুর করে তুলেছে। ওকে, আচ্ছা, এরপরে দ্বিতীয় হচ্ছে শান্তি চুক্তির পটভূমি। 1997 সাল। 1997 সালের 2রা ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি
পিসি পিসিজেএসএস শান্তি চুক্তি স্বাক্ষর করে। চুক্তির প্রধান উপাদান ছিল কে? 1997 সালের 2রা ডিসেম্বর। এই 2রা ডিসেম্বর কিন্তু আমরা কি পালন করে থাকি? এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দিবস পালন করে থাকি। সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, পার্বত্য চট্টগ্রাম সরকার ও পার্বত্য চট্টগ্রাম কি জনসংহতি সমিতি, পিসিজে পিসিজেএসএস, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস শান্তি চুক্তি স্বাক্ষর করে। চুক্তির প্রধান উপাদান ছিল আঞ্চলিক পরিষদ ও 3 জেলা পরিষদকে শক্তিশালী করা। এই যে চুক্তির এর প্রধান উপাদান কী ছিল? আঞ্চলিক পরিষদ আর 3 জেলা পরিষদেরকে শক্তিশালী করা। আঞ্চলিক পরিষদ 3 জেলা পরিষদকে শক্তিশালী করা। ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশন। অস্থায়ী সেনা ক্যাম্প পর্যায়ক্রমে প্রত্যাহার। অস্থায়ী যে সেনা ক্যাম্পগুলো রয়েছে সেটা হচ্ছে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে এখান থেকে। আর প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক ক্ষমতাগুলোকে বিকেন্দ্রীকরণ করতে হবে। শান্তি চুক্তির যে সাফল্য, প্রাতিষ্ঠানিক কাঠামো, ভূমি কমিশনের অগ্রগতি, নিরাপত্তা স্বাভাবিকীকরণ, কিছু অগ্রগতি, আন্তর্জাতিক অঙ্গীকার ইত্যাদি। ওকে, শান্তি চুক্তির সাফল্যগুলো আমরা জানি, চলুন। যে প্রাতিষ্ঠানিক কাঠামো, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ কার্যকর রয়েছে এবং পার্বত্য বিষয়ক একটি পৃথক মন্ত্রণালয় সক্রিয়। প্রাতিষ্ঠানিক যে কাঠামো সেটা হচ্ছে আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ কার্যকর, আঞ্চলিক পরিষদ জেলা পরিষদ কার্যকর রয়েছে। এছাড়া পার্বত্য বিষয়ক একটি পৃথক মন্ত্রণালয়, পার্বত্য বিষয়ক হচ্ছে একটি পৃথক মন্ত্রণালয় সক্রিয় রয়েছে এখানে। ইউএনডিপি এর দীর্ঘমেয়াদী উন্নয়ন সহায়তাও সংঘাত পরবর্তী পুনর্গঠনে সহায়তা করেছে। ইউএনডিপি এর দীর্ঘমেয়াদী যে উন্নয়ন সহায়তা, এটাও হচ্ছে সংঘাত আর পরবর্তী পুনর্গঠনকে সহায়তা করেছে। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামোর সাফল্য। ওকে, ভূমি কমিশনের অগ্রগতি, 2016 সালে আইন সংশোধনের মাধ্যমে কমিশনের ক্ষমতা স্পষ্ট করা হয়। ওকে, 2016 সালে আইন সংশোধন করে এই যে ভূমি কমিশনের ক্ষমতা কি করা হয়? এই ক্ষমতা হচ্ছে স্পষ্ট করা হয়, যদিও মাঠ পর্যায়ে বাস্তব নিষ্পত্তি এখনও ধীর। এরপরে নিরাপত্তা স্বাভাবিকীকরণে কিছু অগ্রগতি, বিভিন্ন ধাপে উল্লেখযোগ্য সংখ্যক অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। একটি ব্রিগেডও প্রত্যাহারের ঘোষণা ছিল। বিভিন্ন ধাপে উল্লেখযোগ্য সংখ্যক অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। একটি ব্রিগেডেও প্রত্যাহারের ঘোষণা ছিল। ঠিক আছে, বিভিন্ন ধাপে উল্লেখযোগ্য সংখ্যক অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। একটি ব্রিগেডেও প্রত্যাহারের ঘোষণা ছিল। আন্তর্জাতিক অঙ্গীকার, সরকার জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে চুক্তির পূর্ণ বাস্তবায়নের ধারাবাহিক অঙ্গীকার ব্যক্ত করেছে। আন্তর্জাতিক অঙ্গীকার, সরকার জাতিসংঘ আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘ আন্তর্জাতিক ফোরামে চুক্তির পূর্ণ বাস্তবায়নের ধারাবাহিক অঙ্গীকার ব্যক্ত করেছে। এইগুলোই হচ্ছে এই পার্বত্য শান্তি চুক্তির সাফল্য। যে প্রাতিষ্ঠানিক কাঠামো সংক্রান্ত সাফল্য, যে আঞ্চলিক পরিষদ জেলা পরিষদ এটা কার্যকর করতে পেরেছে এবং রয়েছে। এছাড়া পার্বত্য বিষয়ক পৃথক মন্ত্রণালয়কে গঠিত করা হয়েছে। ইউএনডিপি এর দীর্ঘমেয়াদী উন্নয়ন সহায়তা সংঘাত পরবর্তী পুনর্গঠনে সহায়তা করে যাচ্ছে। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামোর যে সাফল্য। এছাড়া ভূমি কমিশন 2016 সালে আইন পরিবর্তন করে এই কমিশনের ক্ষমতাকে স্পষ্ট করা হয়েছে, এটাও একটা সাফল্য। এছাড়া নিরাপত্তা স্বাভাবিকীকরণ, এই যে চুক্তিতে যে বিষয়টা উল্লেখ ছিল যে সেনা প্রত্যাহার করা হবে পর্যায়ক্রমে, সেই সেনা প্রত্যাহার পর্যায়ক্রমে অব্যাহত রয়েছে। এই বিষয়টা হচ্ছে একটা সাফল্য, যে কথা দিয়ে কথা রাখতে পারতেছে। চুক্তি যেভাবে করা হয়েছিল সেইভাবে বাস্তবায়ন করা হচ্ছে, এটাই হচ্ছে সাফল্য। এছাড়াও আন্তর্জাতিক যে অঙ্গীকার, সরকার জাতিসংঘ আন্তর্জাতিক ফোরামে চুক্তি বাস্তবায়নের যে ধারাবাহিক চিত্র, এই ধারাবাহিক চিত্র তুলে ধরে এই চুক্তির বাস্তবায়নের সাফল্য তুলে ধরতে পেরেছে। চুক্তির ফলে সহিংসতা কমেছে, উন্নয়ন প্রবাহ বেড়েছে, প্রশাসনিক কাঠামো স্থাপিত হয়েছে, যা আংশিক সফলতার প্রমাণ। এই বিষয়টা কি? আংশিক সফলতার প্রমাণ। ওকে, তো এই সাফল্য আমরা পেলাম পার্বত্য শান্তি চুক্তির। এছাড়াও চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা কি সেটা আমরা জেনে আসি, চলুন। চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা হচ্ছে ভূমি বিরোধে ধীরগতি, জরিপ নিয়মাবলী এবং বাস্তুচ্যুত সম্পর্কিত দাবি সমন্বয়ের অভাবে ভূমি কমিশনের বাস্তব অগ্রগতি সীমিত। জরিপ নিয়মাবলী এবং বাস্তুচ্যুত সম্পর্কের দাবি সমন্বয়ের অভাবে, জরিপ নিয়মাবলী এবং বাস্তুচ্যুতি সম্পর্কিত দাবি সমন্বয়ের অভাবে, বাস্তুচ্যুতি সম্পর্কিত দাবি সমন্বয়ের অভাবে ভূমি কমিশনের বাস্তব অগ্রগতি সীমিত। ওকে, জরিপ বড় এদের বিভিন্ন নিয়মাবলী, এছাড়া বাস্তুচ্যুতি সম্পর্কিত যে দাবি এইসবের সমন্বয়ের অভাব, এইগুলোর সমন্বয়ের যে অভাব, এই অভাবের কারণে কমিশন বাস্তব অগ্রগতি
সীমিত হয়ে পড়েছে। নিরাপত্তা রাজনীতি দ্বন্দ্ব, ক্যাম্প প্রত্যাহার পুরোপুরি হয়নি, স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় মতভেদ রয়েছে। ওকে, ক্যাম্প এখন পুরোপুরি প্রত্যাহার কেন হয়নি, এবার স্বাভাবিকীকরণ প্রক্রিয়া মতভেদ রয়েছে। সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, সাম্প্রতিক বছরগুলোতে কেএনএফ কেএনএ এর হামলা, সংঘর্ষ, অপহরণ এবং সীমান্ত সংলগ্ন গোষ্ঠীগুলোর প্রভাব নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে। ওকে, এছাড়া মিয়ানমারের আরাকান আর্মির কার্যক্রম পরিস্থিতিকে জটিল করেছে বাস্তবায়নের, কারণ আমরা জানি আমাদের এই পার্বত্য চট্টগ্রাম এবং হচ্ছে মিয়ানমারের সাথে অর্থাৎ রাঙামাটি আর বান্দরবন এই দুইটা জেলার সাথে কিন্তু মিয়ানমারের প্রায় 271 কিলোমিটার হচ্ছে আমাদের সীমান্ত রয়েছে। এখানে আরাকান আর্মির যে কার্যক্রম এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাস্তবায়নে আস্থাহীনতা, এই যে পিসিজেএসএস সহ স্থানীয় অংশীজনরা ক্ষমতা হস্তান্তর, স্থানীয় অংশীজনরা কি ক্ষমতা হস্তান্তর, মানবাধিকার সমন্বয় ইস্যুতে অসন্তোষ প্রকাশ করেছে। ওকে, ক্ষমতা হস্তান্তর করতে মানবাধিকার ও সমন্বয় ইস্যুতে অসন্তোষ প্রকাশ করেছে। এইগুলাই হচ্ছে এখানকার সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ। ওকে, এরপরে সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ, বিদেশি তৎপরতার ঝুঁকি, পার্বত্য অঞ্চলে নিরাপত্তাহীনতা বৃদ্ধি, সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ, বিদেশি তৎপরতার ঝুঁকি, পার্বত্য অঞ্চলে নিরাপত্তাহীনতা বৃদ্ধি, গুজব, পুরনো ছবি ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা এবং সীমান্ত সন্ত্রাসের ঝুঁকি বিদেশি নন স্টেট অ্যাক্টরের হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি করে। সীমান্ত ব্যবহার করে নিরাপত্তাহীনতা বৃদ্ধি, গুজব আর পুরনো ছবি ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা, সীমান্ত সন্ত্রাসের ঝুঁকি আর বিদেশি নন স্টেট অ্যাক্টরের হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি করে। দুর্বল বা ভঙ্গুর অঞ্চলগুলোকে আঞ্চলিক শক্তিগুলো প্রক্সি হিসেবে ব্যবহার করে। এই অভিজ্ঞতা আফগানিস্তান, মিয়ানমার, সিরিয়া সহ বিভিন্ন অঞ্চলে দেখা। সীমান্ত পারের বিদ্রোহী সংগঠনগুলোর অস্ত্র যোগান, প্রশিক্ষণ বা লজিস্টিক নেটওয়ার্কেও পাহাড়ে অস্থিতিশীলতা বাড়াতে পারে। সীমান্ত পারের বিদ্রোহী সংগঠনগুলোর অস্ত্র যোগান, প্রশিক্ষণ ও লজিস্টিক নেটওয়ার্কও পাহাড়ে অস্থিতিশীলতা বাড়াতে পারে। সীমান্ত পারের বিদ্রোহী সংগঠনগুলোর অস্ত্র যোগান, প্রশিক্ষণ ও লজিস্টিক নেটওয়ার্কও পাহাড়ে অস্থিতিশীলতা বাড়াতে পারে। ওকে, ঠিক আছে। এরপরে বর্তমান সংকটের যে চিত্র, বিভিন্ন এলাকায় সংঘর্ষ, 144 ধারা ভঙ্গ, নিরাপত্তা বাহিনীর সাথে গোষ্ঠীর সংঘাত, সাধারণ মানুষের আতঙ্ক, আস্থা সংকট, সেনা বিজিবি পুলিশের সমন্বয় চ্যালেঞ্জ, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রোপাগান্ডা, এসব মিলিয়ে শান্তি প্রক্রিয়া দুর্বল হচ্ছে। সেনা বিজিবি পুলিশের সমন্বয় চ্যালেঞ্জ, সাধারণ মানুষের আতঙ্ক অবস্থা। ওকে, ফাইন, অনেকগুলো বর্তমান সংকটের চিত্র রয়েছে। আচ্ছা, এছাড়াও নীতিগত কাঠামো, শান্তি প্রতিষ্ঠার 4 স্তম্ভ, নিরাপত্তা, ন্যায় বিচার, অংশগ্রহণমূলক উন্নয়ন, আস্থা গঠন, এই 4টি উপাদানের ভারসাম্য বজায় রাখলে স্থায়ী শান্তি সম্ভব। এটা হচ্ছে নীতিগত আমাদের কাঠামো নিতে হবে। বাস্তবায়নের সমন্বিত করণীয়, ভূমি বিরোধের দ্রুত নিষ্পত্তি, এগুলো কিন্তু আমরা এখন যা বলতেছি এটা হচ্ছে আমাদের যে সমাধান। ওকে, ভবিষ্যতে যে করণীয় সমাধান সেই বিষয়গুলো হচ্ছে আমরা এখন উল্লেখ করব। ভূমি বিরোধের দ্রুত নিষ্পত্তি, ফলাফল নির্ভর পদ্ধতি, কমিশনের কার্যবিধি দ্রুত চূড়ান্ত করা, ডিজিটাল জরিপ, রেকর্ড আপডেট, সময়সীমাবদ্ধ শুনানি ও বিকেন্দ্রীকরণ বেঞ্চ, রায় বাস্তবায়নের ভূমি ম্যাজিস্ট্রেসি পুলিশ সমন্বয় সেল, আর হচ্ছে সময়সীমাবদ্ধ শুনানি ও বিকেন্দ্রীকৃত বেঞ্চ, ডিজিটাল জরিপ, রেকর্ড আপডেট, কমিশনের কার্যবিধি দ্রুত চূড়ান্ত করা, নিরাপত্তা রাজনীতি সমন্বয়, সংঘাতপ্রবণ এলাকায় কমিউনিটি পুলিশিং, সশস্ত্র ব্যক্তিদের জন্য ডিডিআর, চুক্তি অনুযায়ী ধাপে ধাপে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি পুনর্মূল্যায়ন, নিরাপত্তা রাজনীতি সমন্বয়। ওকে,
প্রথমে আমাদের ভূমি বিরোধের দ্রুত নিষ্পত্তি করতে হবে, কমিশনের কার্যবিধি দ্রুত করা, ডিজিটাল জরিপ, রেকর্ড আপডেট, সময় সীমাবদ্ধ শুনানি ও বিকেন্দ্রীকৃত বেঞ্চ, এছাড়াও রায় বাস্তবায়নের ভূমি ম্যাজিস্ট্রেসি পুলিশ সমন্বয় সেল। এটা হচ্ছে ভূমি বিরোধের দ্রুত নিষ্পত্তির জন্য ফলাফল নির্ভর পদ্ধতি, এভাবে ব্যবহার করতে হবে। এছাড়াও নিরাপত্তা রাজনীতি সমন্বয়ের জন্য সংঘাতপ্রবণ এলাকায় কমিউনিটি পুলিশিং, সশস্ত্র ব্যক্তিদের জন্য ডিডিআর, কেএনএফ ও সশস্ত্র গোষ্ঠীর মোকাবিলা, কঠোর আইন শৃঙ্খলা, স্থানীয় মধ্যস্থতা, গোয়েন্দা তথ্য শেয়ারিং ও যৌথ অভিযান, সীমান্ত ও বনাঞ্চলে সমন্বিত নজরদারি। কেএনএফ ও সশস্ত্র গোষ্ঠী মোকাবেলা এর জন্য কঠোর আইন শৃঙ্খলা, স্থানীয় মধ্যস্থতা, গোয়েন্দা তথ্য শেয়ারিং ও যৌথ অভিযান, সীমান্ত ও বনাঞ্চলে সমন্বিত নজরদারি, তথ্যযুদ্ধ মোকাবিলা, সরাসরি ফ্যাক্ট চেক সেল, 6 থেকে 12 ঘন্টার মধ্যে যাচাই করা তথ্য প্রকাশ, স্থানীয় ভাষায় তথ্য প্রচারণা, বিদেশি প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় তথ্যযুদ্ধ মোকাবেলা, সরাসরি ফ্যাক্ট চেক সেল, 6 থেকে 12 ঘন্টার মধ্যে যাচাই করা তথ্য প্রকাশ, স্থানীয় ভাষায় তথ্য প্রচারণা, বিদেশি প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় ব্যাখ্যা পাঠানো। ওকে, সরকারি ফ্যাক্ট চেক সেল, 6 থেকে 12 ঘন্টার মধ্যে যাচাই করা তথ্য প্রকাশ, স্থানীয় ভাষায় তথ্য প্রচারণা, বিদেশি প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় ব্যাখ্যা পাঠানো। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য, পানি, সড়ক, ইন্টারনেট উন্নয়ন, ক্ষুদ্র জাতিসত্তার জন্য কোটাভিত্তিক গ্রান্ট, নারীর ক্ষমতায়ন, যুব দক্ষতা কর্মসূচি, কুটির শিল্প, বাগান কৃষি, ইকোট্যুরিজমে বিনিয়োগ, প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে পাবলিক ড্যাশবোর্ড। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য, পানি, সড়ক, ইন্টারনেট উন্নয়ন, ক্ষুদ্র জাতিসত্তার জন্য কোটাভিত্তিক গ্রান্ট, নারীর ক্ষমতায়ন, যুব দক্ষতা কর্মসূচি, কুটির শিল্প, বাগান কৃষি, ইকোট্যুরিজমে বিনিয়োগ, প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে পাবলিক ড্যাশবোর্ড। কূটনৈতিক ও সীমান্ত সহযোগিতা, মিয়ানমার ভারতের সঙ্গে যৌথ টহল, গোয়েন্দা তথ্য বিনিময়, সীমান্ত অপরাধ দমন চুক্তি, মানবিক অনুপ্রবেশ মোকাবিলায় জরুরি পরিকল্পনা। কূটনৈতিক ও সীমান্ত সহযোগিতা, মিয়ানমার ভারতের সঙ্গে যৌথ টহল, গোয়েন্দা তথ্য বিনিময়, সীমান্ত অপরাধ দমন চুক্তি, মানবিক অনুপ্রবেশ মোকাবিলায় জরুরি পরিকল্পনা। কূটনৈতিক ও সীমান্ত সহযোগিতা, ওকে, মিয়ানমার ভারতের সঙ্গে যৌথ টহল, গোয়েন্দা তথ্য বিনিময়, সীমান্ত অপরাধ দমন চুক্তি, মানবিক অনুপ্রবেশ মোকাবিলায় জরুরি পরিকল্পনা। 7 হচ্ছে জবাবদিহি ও মনিটরিং কাঠামো, অর্ধবার্ষিক স্টেট অফ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ, সংসদীয় ও সিভিল সোসাইটি হিয়ারিং, থানাভিত্তিক গ্রিভেন্স রিড্রেসাল কিওস্ক, ভিকটিম সাপোর্ট ইউনিট, শান্তি শিক্ষা যৌথ কমিউনিটি ফোরাম। প্রত্যাশিত ফলাফল, এই সমন্বিত পদক্ষেপগুলোর বাস্তবায়ন হলে সহিংসতা ও সীমান্ত অপরাধ কমবে, ভূমি বিরোধ দ্রুত নিষ্পত্তি পাবে, জনগণের মধ্যে আস্থা বাড়বে, সহস্র রাজনীতি আকর্ষণ কমবে, আন্তর্জাতিক অঙ্গনে প্রোপাগান্ডা মোকাবেলায় বাংলা শক্ত অবস্থানে নিতে পারবে। পার্বত্য চট্টগ্রামের সংকট শুধু আইন শৃঙ্খলা সমস্যা নয়, এটি ইতিহাস, ভূমি পরিচয়, রাজনীতি, ভূ রাজনীতির জটিল সমন্বয়। তাই সমাধান হতে হবে বহুমাত্রিক শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, শক্ত নিরাপত্তা, অংশগ্রহণমূলক উন্নয়ন, কূটনীতি ও সঠিক তথ্য ব্যবস্থাপনা। এই 5 স্তম্ভে ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করতে পারলে পাহাড়ে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথ সুগম হবে। গ্রুপ ই, সাম্প্রদায়িক সম্প্রতি ধারণা, সাংবিধানিক ভিত্তি ও বাংলাদেশ মূল্যায়ন। চলুন এই সম্পর্কে বিষয়গুলো জেনে আসি। বাংলাদেশ বহুধর্মী ও বহু জাতিসত্তা এক সমাজ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অসংখ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী দীর্ঘদিন ধরে একই ভূখণ্ডে সহাবস্থানে আছে। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে বহুবার ধর্মীয় সম্প্রীতির ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আমাদের সামাজিক বাস্তবতা ও রাষ্ট্রনৈতিক অঙ্গীকার দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িক সম্প্রীতির ধারণা, সাম্প্রদায়িক সম্প্রীতি হলো এমন এক সামাজিক অবস্থা যেখানে ভিন্ন ধর্ম, বর্ণ, জাতীয় সংস্কৃতির মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে, সহনশীল আচরণ করে এবং যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। সম্প্রীতি মানে কেবল সহ্য করা নয়, বরং সক্রিয় শ্রদ্ধা, সহমর্মিতা। ওকে, এটা আমরা জানি যে সম্প্রীতি মানে হচ্ছে কি, সম্প্রীতি মানে কেবল সহ্য করা নয়, বরং সক্রিয় শ্রদ্ধা, সহমর্মিতা, শান্তিপূর্ণ সহাবস্থান। এর ঘাটতি দেখা দিলে দ্বন্দ্ব, সহিংসতা এবং রাষ্ট্রের স্থিতিশীলতাও ঝুঁকিতে পড়ে। সংবিধান ভিত্তিক অসাম্প্রদায়িক রাষ্ট্র দর্শন, বাংলাদেশের সংবিধান সাম্প্রদায়িক সম্প্রীতিকে রাষ্ট্রের মূলনীতির অংশ করেছে। অনুচ্ছেদ 2 ক, ইসলাম রাষ্ট্রধর্ম হলেও অন্যান্য ধর্মের সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়াও অনুচ্ছেদ 12তে ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা বিলোপ
এবং ধর্মের রাজনৈতিক অপব্যবহার নিষিদ্ধকরণ ও সকল ধর্মাবলম্বীর সম অধিকার নিশ্চিত করার নির্দেশনা দেয়। অনুচ্ছেদ 28 ও 29 ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ, এছাড়াও শিক্ষায় ও সরকারি চাকরিতে সমান সুযোগের নিশ্চয়তা। অনুচ্ছেদ 41 প্রত্যেক নাগরিকের ধর্মের স্বাধীনতা স্বীকৃত। এই ধাপগুলো মিলেই রাষ্ট্র সমাজে অসাম্প্রদায়িকতার প্রাতিষ্ঠানিক ভিতকে সুদৃঢ় করেছে। জনগণনা নির্ভর ধর্মীয় ও জাতিগত চিত্র। জনশুমারি 2022 অনুযায়ী প্রায় 91% মুসলিম এবং প্রায় 9% হিন্দু। 91% হচ্ছে কি মুসলিম, প্রায় 9% হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান এবং অন্য ধর্মাবলম্বী এই দেশে বসবাস করে আসছে জনশুমারি 2022 তথ্য অনুযায়ী। পাশাপাশি প্রায় 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে সহাবস্থান করছে। 50টি। এছাড়াও এই বহু বর্ণিল ধর্মীয় জাতিগত বৈচিত্র্যই বাংলাদেশের সামাজিক বুননকে বহুত্ববাদী চরিত্র দিয়েছে। এছাড়া কেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ বলা যায়? সংবিধানের স্পষ্ট প্রতিশ্রুতি, ধর্মীয় স্বাধীনতা ও বৈষম্য বিরোধী নীতি ও আইনি সুরক্ষা রয়েছে। সহাবস্থানের ঐতিহাসিক ঐতিহ্য, উৎসব, লোকসংস্কৃতি, পারিবারিক ও প্রতিবেশী জীবনের বিভিন্ন ধর্মগোষ্ঠী পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। আন্তর্জাতিক স্বীকৃতি, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সহাবস্থান, ঐতিহাসিক ঐতিহ্য, উৎসব, লোকসংস্কৃতি, পারিবারিক প্রতিবেশীর জীবনে বিভিন্ন ধর্মগোষ্ঠী পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। জনজীবনের আচরণগত বাস্তবতা, সাধারণ মানুষের মধ্যে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সহায়তা সংস্কৃতির এখনও শক্তিশালী সামাজিক পুঁজি হিসেবে কাজ করছে। সম্প্রীতি রক্ষা করণীয়, আন্তঃধর্মীয় সংলাপ ও ফোরাম, ধর্মীয় নেতা, শিক্ষক ও তরুণদের নিয়ে নিয়মিত সংলাপ, কর্মশালা ও সাংস্কৃতিক বিনিময় আয়োজন। পাঠ্যক্রমে অসাম্প্রদায়িক শিক্ষাবোধ, স্কুল কলেজের পাঠ্যবই ও সহশিক্ষায় মানবিক মর্যাদা, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা ও নাগরিক দায়িত্বেরকে অগ্রাধিকার দেয়া। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্ব, সহাবস্থানের ইতিবাচক উদাহরণ তুলে ধরা, ভুয়া খবর ও ঘৃণাবিদ্বেষমূলক কন্টেন্ট দ্রুত প্রতিহত করা। আইনের কার্যকর প্রয়োগ, সাম্প্রদায়িক সহিংসতা বা উস্কানিমূলক অপরাধে দ্রুত তদন্ত ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে। মাঠ পর্যায়ে কমিউনিটি উদ্যোগ, স্থানীয় প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান ও তরুণদের নিয়ে কমিউনিটি ডায়ালগ, সম্মিলিত স্বেচ্ছাসেবক ও সাংস্কৃতিক আয়োজন। সামগ্রিকভাবে দেখা যায় সাম্প্রদায়িক সম্প্রীতিরা বাংলাদেশের রাষ্ট্র দর্শন, আইনি কাঠামো, সামাজিক ঐতিহ্য, আন্তর্জাতিক পরিচয় এক অবিচ্ছেদ্য অংশ। সংবিধানের নিশ্চয়তা, বৈচিত্র্যময় জনসংখ্যার বাস্তবতা এবং মাঠ পর্যায়ে সহাবস্থানের অভিজ্ঞতা মিলিয়ে বাংলাদেশকে বহু ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান কার্যকর মডেল বলা যায়। শিক্ষা, সংলাপ, আইন প্রয়োগ ও দায়িত্বশীল যোগাযোগ একসঙ্গে এগোতে পারলে সাম্প্রদায়িক সম্প্রীতির এই পরিচয় আরও সুদৃঢ় হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তব রূপে লাভ করতে পারবে। যাই হোক, এবার আমরা চলে যাব গ্রুপ এফ। গ্রুপ এফে রয়েছে অনলাইন শিক্ষা, আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপান্তর। তথ্য প্রযুক্তির অগ্রগতি শিক্ষা ব্যবস্থা বড় পরিবর্তন এসেছে, যার প্রধান রূপ হলো অনলাইন শিক্ষা বা ই লার্নিং। শিক্ষক ও শিক্ষার্থী একই স্থানে উপস্থিত না থেকেও ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের মাধ্যমে পাঠক্রম গ্রহণ করা যায়। কোভিড-19 সময় এটি বিশ্বব্যাপী শিক্ষাকে স্থবিরতা থেকে রক্ষা করে এবং এখন বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতেও এটি দ্রুত বিস্তৃত হচ্ছে। সংজ্ঞা: অনলাইন শিক্ষা হলো এমন শিক্ষণ প্রক্রিয়া যেখানে স্মার্টফোন, ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে পাঠ গ্রহণ করা হয়। এটি সময়, স্থান ও খরচের সীমাবদ্ধতাকে কমিয়ে শিক্ষা অধিগম্যতাকে আরও বিস্তৃত করে। কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ: শক্তিশালী দেশব্যাপী ইন্টারনেট নেটওয়ার্ক, শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বা বিশেষ ডেটা প্যাক, ট্যাব বা ল্যাপটপ সহ প্রয়োজনীয় ডিভাইস সরবরাহ, আর্থিক সহায়তা ও বিশেষ শিক্ষাবৃত্তি। অনলাইন শিক্ষার সুবিধা: সময় ও স্থানের বাধা নেই, গ্রামীণ ও শহুরে শিক্ষার্থীর সুযোগ বাড়ে, নমনীয় পাঠক্রম, রেকর্ডেড লেকচার নিজের সুবিধামতো সময়ে দেখা যায়, প্রযুক্তির ব্যবহার, এআই ভিত্তিক ইন্টারঅ্যাক্টিভ লার্নিং সম্ভব, পুনরাবৃত্তির সুযোগ, ক্লাস মিস হলেও রেকর্ড দেখে শেখা যায়, সময় খরচ সাশ্রয়, যাতায়াত ও বাড়তি খরচ কমে। সীমাবদ্ধতা: দুর্বল ইন্টারনেট সংযোগে ক্লাসে বিঘ্ন ঘটে, শিক্ষক শিক্ষার্থীর সরাসরি এই দিতে আর কি, এটা দরকার নেই। আমরা অধ্যায় 4-এ চলে যাব। গ্রুপ এ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য আর বৈষম্য। গ্রুপ এতে বাংলাদেশের অর্থনীতির গ্রুপ এতে আমরা যে বিষয় বা যে সংক্রান্ত প্রশ্নের উত্তরগুলো আমরা জানবো সেগুলো হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য ও বৈষম্য। চলুন শুরু করা যায়। দারিদ্র্য বিমোচন বলতে কি বোঝায় আর দারিদ্র্য বিমোচনে বিগত সরকার কেন সফল নয়? ওকে, দারিদ্র্য বিমোচন বলতে কি বোঝায় আর দারিদ্র্য বিমোচনের জন্য বিগত সরকার কেন সফল নয় সে বিষয়টা উল্লেখ করে। তো এই প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে দেবো? দারিদ্র্য হলো এমন এক
বহুমাত্রিক সামাজিক অর্থনৈতিক অবস্থা যেখানে মানুষ তার মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা পূরণে ব্যর্থ হয়। দারিদ্র্য হলো এমন এক বহুমাত্রিক সামাজিক অর্থনৈতিক অবস্থা যেখানে মানুষ তার মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা পূরণে ব্যর্থ হয়। দারিদ্র্য কেবল আয়ের ঘাটতি নয়, এটি সুযোগ, মর্যাদা ও সক্ষমতার ঘাটতি। অর্থাৎ দারিদ্র্য এমন এক অবস্থা যা মানুষকে সমাজে অংশগ্রহণের ক্ষমতা থেকে বঞ্চিত করে। ওকে, পূর্ণ ব্যর্থ হয়। দারিদ্র্য কেবল আয়ের ঘাটতি নয়, এটি সুযোগ, মর্যাদা ও সক্ষমতার ঘাটতি। অর্থাৎ দারিদ্র্য এমন এক অবস্থা যা মানুষকে সমাজে অংশগ্রহণের ক্ষমতা থেকে বঞ্চিত করে। দারিদ্র্যের ধারণা। বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা দারিদ্র্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, নিরঙ্কুশ দারিদ্র্য এমন এক জীবনযাত্রার অবস্থা যা অপুষ্টি, নিরক্ষরতা, রোগ, শিশু মৃত্যুহার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মানব মর্যাদা নষ্ট করে। নিরঙ্কুশ দারিদ্র্য এমন এক জীবনযাত্রার অবস্থা যা কী করে? অপুষ্টি, নিরক্ষরতা, রোগ, শিশু মৃত্যুহার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মানব মর্যাদা নষ্ট করে। জাতিসংঘ 1987 সালের 17 অক্টোবর থেকে প্রতি বছর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালন করে আসছে। কবে? 1987, জাতিসংঘ 1987 সালের 17 অক্টোবর থেকে কি দারিদ্র্য বিমোচন দিবস পালন করে আসছে। দারিদ্র্য বিমোচন দিবস। ফাও ও বিবিএস অনুযায়ী যাদের দৈনিক খাদ্য গ্রহণ 2200 ক্যালোরির নিচে তাদের দরিদ্র হিসেবে গণ্য করা হয়। ওকে, বিশ্বব্যাংক পভার্টি, প্রসপারিটি অ্যান্ড প্ল্যানেট রিপোর্ট 2024 অনুযায়ী দৈনিক $3.65 প্রায় 442 টাকা, দৈনিক 442 টাকা আয়ের নিচে যারা থাকে তারা দরিদ্র। $3.65 বা প্রায় 442 টাকা আয়ের নিচে থাকে তারা দরিদ্র। আর $2.15 প্রায় 260 টাকা এ আয় করলে তারা অতি দরিদ্র হিসেবে বিবেচিত। বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে দারিদ্র হলো এমন এক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা যেখানে মানুষ জীবনযাত্রার ন্যূনতম মান অর্জনের জন্য প্রয়োজনীয় সম্পদ ও সুযোগ থেকে বঞ্চিত। বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ওই ডেটাটা দারিদ্র বিমোচন বা দারিদ্র নিয়ে যে কোনো প্রশ্ন এটা দিতেই হবে। ওকে, দারিদ্র বিমোচনের অর্থ। দারিদ্র বিমোচন বলতে বোঝায় অর্থনৈতিক, সামাজিক ও নীতিগত এমন সমন্বিত উদ্যোগ যা মানুষকে স্থায়ীভাবে দারিদ্র্যের ফাঁদ থেকে মুক্ত করতে সাহায্য করে। এটি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, কর্মসংস্থান ও ন্যায্য সম্পদ বণ্টনের ফল বটে। দারিদ্র বিমোচনের প্রধান সূচকগুলো হলো শিশু মৃত্যু হার হ্রাস, পুষ্টির উন্নয়ন, গড় আয়ু বৃদ্ধি, শিক্ষা বিস্তার। দারিদ্র বিমোচনের যে প্রধান সূচক এগুলো কি? এগুলো দারিদ্র বিমোচনের প্রধান সূচক কী কী? শিশু মৃত্যু হার হ্রাস, পুষ্টি উন্নয়ন, গড় আয়ু বৃদ্ধি, শিক্ষা বিস্তার। ওকে, সরকারি উন্নয়ন কার্যক্রম, বেসরকারি বিনিয়োগ ও সামাজিক উদ্যোগ, এই তিনের সমন্বয়ে দারিদ্র বিমোচন সম্ভব। কী করলে দারিদ্র বিমোচন সম্ভব হতে পারে? সরকারি উন্নয়ন কার্যক্রম, বেসরকারি বিনিয়োগ, সামাজিক উদ্যোগ, এই তিনটা যদি ঠিকঠাকভাবে করা যায়, এর সমন্বয়ে যদি করা যায় তাহলে কি আমাদের দারিদ্র বিমোচন করা সম্ভব। বাংলাদেশের দারিদ্র পরিস্থিতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে 2022 অনুযায়ী মোট দারিদ্র্যের হার 18.7%, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ লোক আমাদের দেশে দরিদ্র। আর অতি দরিদ্র রয়েছে 5.65। সুতরাং বোঝাই যাচ্ছে যে 4 ভাগের 1 ভাগই রয়েছে দরিদ্র সীমার, মানে একদম দরিদ্র আর কি। অতি দরিদ্রই রয়েছে 5.6% মানুষ। অঞ্চল ভিত্তিক চিত্র। গ্রামীণ অঞ্চলে দরিদ্র 20.5%, শহরে এটা 17%। গ্রামীণ অঞ্চলে কি দরিদ্র 20.5%, আর শহরে 17.7%। গ্রামে অতি দরিদ্র 6.5%, শহরে অতি দরিদ্র 3.8%। বিভাগ ভিত্তিক দরিদ্রের যদি হার নির্ণয় করা হয় তাহলে ঢাকায় 17.9, অর্থাৎ প্রায় 18% দরিদ্র, চট্টগ্রামে 15.8 অর্থাৎ 16, খুলনায় 14, রাজশাহীতে 16 প্রায় 17, রংপুরে প্রায় 25, সিলেটে ঢাকার সমান, বরিশালে 26.9, ময়মনসিংহে 28.2। তাহলে বোঝাই যাচ্ছে যে বিভাগ ভিত্তিক দারিদ্র্যের হারের ক্ষেত্রে ময়মনসিংহে সবচেয়ে দরিদ্রের সংখ্যা সবচেয়ে বেশি, ময়মনসিংহে 28.2%। এর পরের অবস্থানে রয়েছে বরিশাল, তারপরের অবস্থানে রয়েছে রংপুর। তো উত্তর রংপুর, ময়মনসিংহ, এরপরে ময়মনসিংহ, তারপর বরিশাল, এরপর রয়েছে রংপুর দারিদ্র্যের হারের ক্ষেত্রে অনেক বেশি। আচ্ছা, যাই হোক, দারিদ্র বিমোচনের চ্যালেঞ্জ।
অর্থনীতিবিদ ডাডলি সিয়ার্স বলেছেন, যে প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান ও আয় বৈষম্য হ্রাস ঘটে না তা উন্নয়ন নয়। যে প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান ও আয় বৈষম্য হ্রাস ঘটে না তা উন্নয়ন নয়। ওকে, যে প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান আয় বৈষম্য হ্রাস ঘটে না তা উন্নয়ন নয়। বাংলাদেশের ক্ষেত্রে দারিদ্র্য কমলেও বৈষম্য কাঠামোগত দুর্বল। বাংলাদেশের ক্ষেত্রেও দারিদ্র্য যদি কমেও বৈষম্য ও কাঠামোগত দুর্বলতা দারিদ্র্য বিমোচনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাও লিখতে হবে। যে অর্থনীতি ডাডলি সিয়ার্স বলেছেন, যে প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান ও আয় বৈষম্যের যে হ্রাস এইটা ঘটে না তাকে উন্নয়ন বলা যায় না। কারণ বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টা সেম, দারিদ্র্য একটু কমলেও সেখানে বৈষম্য বা কাঠামোগত যে দুর্বলতা দারিদ্র্য বিমোচনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বিগত সরকার দারিদ্র্য বিমোচনে সফল নয় কেন? বিগত সরকার দারিদ্র্য বিমোচনে সফল নয়, এর কারণসমূহ কি? দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতা। দারিদ্র্য বিমোচন কর্মসূচিগুলোর বড় অংশ দলীয় প্রভাব ও অনিয়মে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদাহরণস্বরূপ, ভুলনারেবল উইমেন বেনিফিট VWB কার্ডের বহু অংশ দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা ভাগ করে নিয়েছে। দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতা। দারিদ্র্য বিমোচনের কর্মসূচিগুলো বড় অংশ দলীয় প্রভাব ও অনিয়মে ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় প্রভাব আর অনিয়মে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে যাই, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কি হয়েছে এখানে হচ্ছে ওই তারা ভুলনারেবল উইমেন বেনিফিট VWB যে কার্ড, এই কার্ডের বহু অংশই হচ্ছে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা ভাগ করে নিয়েছেন। সূত্র হচ্ছে প্রথম আলো 8 জুন 2023। এখান থেকে হচ্ছে আমরা এটা পেয়েছি। প্রথম আলো এটা প্রকাশ করেছে 8 জুন 2023। আয় বৈষম্য বৃদ্ধি। BBS এর 2022 সালে জরিপে দেখা যায়, সর্বনিম্ন আয়ের জনগোষ্ঠীর সর্বোচ্চ আয়ভোগীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে 121 গুণ। আল্লাহু আকবার। তথ্যটা দেখেছেন যে আয় বৈষম্য কীরকম? 2022 সালে জরিপে দেখা গেছে সর্বনিম্ন আর সর্বোচ্চ আয়ভোগীর মধ্যে যে ব্যবধান সেটা হচ্ছে 121 গুণ। দেশের যিনি সূচক অর্থাৎ যিনি ইন্ডেক্স প্রায় 0.50, এই যিনি ইন্ডেক্স এটা কি প্রায় 0.50। আর আয় বৈষম্য বিপজ্জনক পর্যায়ে নির্দেশ করে। আয় বৈষম্যের বিপজ্জনক পর্যায়ে নির্দেশ করে। সম্পদ বৈষম্য বৃদ্ধি। অর্থনীতি শ্বেতপত্র অনুযায়ী 2016 সালে সম্পদ বৈষম্য সূচক ছিল 0.82। সম্পদ বৈষম্য সূচক 2022 সালে এটা বেড়ে দাঁড়িয়েছে 0.84। অর্থাৎ সম্পদ আরও সীমিত গোষ্ঠীর হাতে এটা কেন্দ্রীভূত হয়েছে। সম্পদ বৈষম্য বৃদ্ধি। ঋণ নির্ভর জীবনযাপন। BBS অনুসারে বর্তমানে 37% পরিবার ঋণগ্রস্ত। BBS অনুসারে বর্তমানে 37% পরিবার ঋণগ্রস্ত। একটি পরিবারের গড় ঋণ 73,980 টাকা। একটি পরিবারের গড় ঋণ 73,980 টাকা, অর্থাৎ 74,000 টাকা ঋণ। মাথাপিছু ঋণ 17,366 টাকা। গ্রামীণ পরিবারে এই ঋণ তুলনামূলক কম হলেও শহরে পরিবারের তা 210% বেশি। গ্রামীণে কম হলেও শহরে সেটা 210% বেশি, অর্থাৎ মাথাপিছু ঋণই হচ্ছে 17,366 টাকা। আর একটি পরিবারের গড় ঋণ প্রায় 74,000 টাকা। ওকে, এছাড়া খাদ্য নিরাপত্তাহীনতা ও পুষ্টিহীনতা। ফুড সিকিউরিটি স্ট্যাটিস্টিক 2023 অনুযায়ী দেশের 22% মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ফুড সিকিউরিটি স্ট্যাটিস্টিক 2023 অনুযায়ী দেশের 22% মানুষ কী করছে? খাদ্য নিরাপত্তায় ভুগছে। এর মধ্যে কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত। দেশের 10% মানুষ মোট জাতীয় আয়ের প্রায় 41% দখল করে আছে। দেশের 10% মানুষ মোট জাতীয় আয়ের 41% দখল করে আছে। হু অনুসারে দেশে শিশু ও নারীর অপুষ্টির হার এখন উদ্বেগজনক। সহায়তার অসম বন্টন। স্পেশাল ফেয়ারনেস ইন্ডেক্স SFI 2024 জরিপ অনুযায়ী দারিদ্র্যপ্রবণ জেলা দিনাজপুরের মাথাপিছু বরাদ্দ $53। কি স্পেশাল ফেয়ারনেস ইন্ডেক্স SFI স্পেশাল ফেয়ারনেস ইন্ডেক্স 2024 জরিপ অনুযায়ী দারিদ্র্যপ্রবণ জেলা দিনাজপুরের মাথাপিছু বরাদ্দ $53। অথচ অপেক্ষাকৃত সমৃদ্ধ নারায়ণগঞ্জে বরাদ্দ $2,791। ও মাই গুডনেস। দিনাজপুরে হচ্ছে যেটা মাথাপিছু $53, সেখানে নারায়ণগঞ্জে বরাদ্দ $2,791, অর্থাৎ প্রকৃত দরিদ্র এলাকাগুলো পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না। ঠিক আছে, দরিদ্র জেলায় মাথাপিছু বরাদ্দ। তো এই বিষয়গুলো হচ্ছে এইভাবে হচ্ছে করতেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা। 2024-25 অর্থবছরে মূল্যস্ফীতি ডাবল ডিজিট
2024-25 অর্থবছরের মূল্যস্ফীতি ডাবল ডিজিট 10%-এর উপরে অবস্থায় রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দরিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা হ্রাস করেছে, ফলে দরিদ্র বিমোচনের সাফল্য ব্যাহত হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সীমাবদ্ধতা। বিশ্বব্যাংকের এক সমীক্ষায় দেখা যায় দারিদ্র্যের জন্য 8টি প্রধান কর্মসূচি ভিজিডি, ভিজিএফ, বয়স্ক বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন সহায়তা ইত্যাদি বাস্তবায়নের দক্ষতার ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি একাধিক সুবিধা পাচ্ছে, আবার প্রকৃত দরিদ্রতা বাদ পড়ছে, ফলে অপচয় ও দুর্নীতি বাড়ছে। কর্মসংস্থানের অভাব। আইএলও অনুসারে কর্মসংস্থানের সুযোগ সীমিত। বিবিএস এর শ্রমশক্তি জরিপ অনুযায়ী বর্তমানে প্রায় 27 লাখ মানুষ বেকার। আইএলও অনুসারে দেশের কর্মসংস্থানের সুযোগ সীমিত। বিবিএস এর শ্রমশক্তি জরিপ অনুযায়ী বর্তমানে প্রায় 27 লাখ মানুষ হচ্ছে বেকার, এবং প্রায় গত 9 বছরে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা 3 গুণ। 9 বছরে উচ্চশিক্ষিত যে বেকারের সংখ্যা তা 3 গুণ বৃদ্ধি পেয়েছে, ফলে যুব সমাজের একটি বড় অংশ কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে বাধ্য হচ্ছে। অবসর বাংলাদেশে দরিদ্র হ্রাসে কিছু অগ্রগতি অর্জন করলেও অসাম্য অর্থাৎ সাম্যহীনতা, দুর্নীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থানের ঘাটতি দারিদ্র্য বিমোচনের গতিকে মন্থর করেছে। ওকে, সফল দারিদ্র্য বিমোচনের জন্য প্রয়োজন প্রশাসনিক স্বচ্ছতা, কার্যকর সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক, কর্মসংস্থান ভিত্তিক প্রবৃদ্ধি এবং আয় বৈষম্য হ্রাসের সমন্বিত নীতি। প্রশিক্ষণ, স্বচ্ছতা, কার্যকর সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক, কর্মসংস্থান ভিত্তিক প্রবৃদ্ধি এবং আয় বৈষম্য হ্রাসের সমন্বিত নীতি। অতএব বলা যায় দারিদ্র্য বিমোচনে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল নয়, এটি ন্যায্য বণ্টন, সুশাসন ও মানবিক নীতি নির্ভর রাষ্ট্র পরিচালনার পরিণতি। দারিদ্র্য বিমোচন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল নয়, এটি ন্যায্য বণ্টন, সুশাসন ও মানবিক নীতি নির্ভর রাষ্ট্র পরিচালনার পরিণতি। ওকে, সো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের মধ্যে যোগসূত্র সম্পর্কে আলোচনা করুন। অর্থনৈতিক প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনের যোগসূত্রের মধ্যে আলোচনা করুন। আপনি কি মনে করেন যে শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক বৈষম্য হ্রাসে সক্ষম? একটু আগে যে বিষয়টা পড়লাম আমরা, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে উন্নয়ন না, এই বিষয়ে কিন্তু ওই যে ডাডলি সেয়ার্স একটা আমাদের তথ্য দিয়েছেন যে প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান ও আয় বৈষম্য হ্রাস ঘটে না তা উন্নয়ন না। সুতরাং আমরা বলতে একদম প্রথম ভাষায় বলে দিতে পারি যে না, যে আমি মনে করি না শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক বৈষম্য হ্রাসে সক্ষম, কারণ এর সাথে আরও অনেক কিছু জড়িত রয়েছে। ওকে, তো অর্থনৈতিক প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনের মধ্যে যোগসূত্র চেয়েছে, এটা আলোচনা করতে আমি, আর প্রশ্ন কিন্তু একই, এটা কিন্তু 46তম বিসিএস, তাই একদম প্রায় লেটেস্ট বিসিএসে চলে এসেছে এই ধরনের প্রশ্ন। একটু যে উত্তরটা দিলাম এই সংক্রান্ত প্রশ্ন আরেকটি আমরা পেয়ে গেলাম। চলুন তাহলে এটাও উল্লেখ করা যাক। গ্রোথ ইজ নেসেসারি ফর পভার্টি রিডাকশন, বাট গ্রোথ অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট। ওয়ার্ল্ড ব্যাংক এই তথ্যটা দিয়েছে যে গ্রোথ ইজ নেসেসারি, প্রবৃদ্ধি প্রয়োজন, ফর পভার্টি রিডাকশন, দারিদ্র্য বিমোচনে, বাট গ্রোথ অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট, কিন্তু শুধু এই অর্থনৈতিক যে প্রবৃদ্ধি এইটাই শুধু যথার্থ না। ওকে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত, তবে শুধুমাত্র প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনের জন্য যথেষ্ট নয়। আধুনিক অর্থনীতি ও উন্নয়ন তত্ত্বে যে ধারণা প্রতিষ্ঠিত হয়েছে তা হলো প্রবৃদ্ধি তখনই কার্যকরী হয় যখন তা অন্তর্ভুক্তিমূলক হয়। প্রবৃদ্ধি তখনই কার্যকরী হয় যখন তা অন্তর্ভুক্তিমূলক হয়। যখন তা অন্তর্ভুক্তিমূলক হয়, অর্থাৎ প্রবৃদ্ধির সুফল যেন সমাজের সকল শ্রেণী, বিশেষত প্রান্তিক ও দরিদ্র জনগণের কাছে পৌঁছায়। প্রবৃদ্ধির সুফল যেন সমাজের সকল শ্রেণী, বিশেষত প্রান্তিক ও দরিদ্র জনগণের কাছে পৌঁছায়। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হলেও সামাজিক যে বৈষম্য আর বহুমাত্রিক দারিদ্র্য এখনও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিদ্যমান। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের মধ্যে যোগসূত্র বিশ্লেষণ এবং প্রবৃদ্ধির সীমাবদ্ধতা তুলে ধরা প্রয়োজন। দারিদ্র্য অর্থনৈতিক প্রবৃদ্ধি তুলনামূলক বিশ্লেষণ। দারিদ্র্য বলতে সাধারণত এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে মানুষের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের অভাব থাকে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বহুমাত্রিক দারিদ্র্য সূচক ব্যবহার করে, যার মধ্যে শুধুমাত্র আর নয় বরং জীবনযাত্রার অন্যান্য মানদণ্ড অন্তর্ভুক্ত থাকে। ওকে, ইউএনডিপি বহুমাত্রিক দারিদ্র্য সূচক ব্যবহার করে, যার মধ্যে শুধু আয় নয় বরং জীবনযাত্রার অন্যান্য মানদণ্ড অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো
অন্যদিকে অর্থনৈতিক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বহুমাত্রিক দারিদ্র্য সূচক ব্যবহার করে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো একটি দেশের সামগ্রিক উৎপাদন ও আয় বৃদ্ধির প্রক্রিয়া, যা সাধারণত মোট দেশজ উৎপাদন বৃদ্ধির হার দ্বারা পরিমাপ করা হয়। দুইটা কিন্তু দুই পদের। একটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, যেটা কি একটি দেশের যে উৎপাদন আয় বৃদ্ধির প্রক্রিয়া, যা সাধারণত মোট দেশজ উৎপাদন বৃদ্ধির হার দ্বারা দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধির হার দ্বারা পরিমাপ করা হয়। আর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বহুমাত্রিক দারিদ্র্য সূচক ব্যবহার করে, যার মধ্যে শুধুমাত্র আয় না, এর মধ্যে শুধুমাত্র আয় নয়, বরং জীবনযাত্রার অন্যান্য মানদণ্ড অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে, তো দুইটা কখনোই এক হবে না, এটা দ্বারা কিন্তু বোঝা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতার পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়েছে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছিল 5.8%, যা দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ প্রবৃদ্ধি ছিল। তবে রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অর্থনৈতিক অনিশ্চয়তা, অন্যান্য আর্থিক চ্যালেঞ্জের কারণে প্রবৃদ্ধির হার 2024-25 অর্থ বছরে 4.8%-এ নেমে গেছে। একই সময় দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 1991 সালে 56% থেকে বর্তমানে 27.53%-এ। কিন্তু আয় বৈষম্য সূচক 2010 সালে 0.45 থেকে বেড়ে 2022 সালে 0.48-এ পৌঁছেছে। দারিদ্রের হার উল্লেখযোগ্য হারে কমে গেছে। 1991 সালে যে হার ছিল 56%, বর্তমানে সেই হার 27.93%। আয় বৈষম্য সূচক 2010 সালে অর্থাৎ গিনি ইন্ডেক্স, আয় বৈষম্য সূচক 2010 সালে ছিল হচ্ছে 0.45, 2022 সালে 0.48-এ পৌঁছেছে, যা প্রমাণ করে যে প্রবৃদ্ধির সুফল সব শ্রেণীর জনগণের কাছে সমভাবে পৌঁছাচ্ছে না। ঠিক আছে, দারিদ্র্য কমেছে, বাট কি হয় নাই, আয় বৈষম্য যে সূচক সেটা কিন্তু উল্টা বেড়ে গেছে। যাই হোক, অর্থনৈতিক প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনের মধ্যে যোগসূত্র। অর্থনৈতিক প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচন একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। প্রবৃদ্ধির ফলে জাতীয় আয় বৃদ্ধি পায়, উৎপাদনশীলতা বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দারিদ্র্য হ্রাসের পথ সুগম হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনে একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। প্রবৃদ্ধির ফলে জাতীয় আয় বৃদ্ধি পায়, উৎপাদনশীলতা বাড়ে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়, দারিদ্র্য হ্রাসের পথ সুগম হয়। তবে প্রবৃদ্ধি তখনই কার্যকরী হয় যখন এটি অন্তর্ভুক্তিমূলক হয়, যেখানে সমাজের প্রতিটি শ্রেণী, বিশেষত দরিদ্র জনগণ সমভাবে উপকৃত হয়। নিচে কিছু গুরুত্বপূর্ণ উপাদান তুলে ধরা হলো, যেগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের মধ্যে সম্পর্ক স্পষ্ট করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। উদাহরণস্বরূপ বাংলাদেশে তৈরি পোশাক শিল্প প্রায় 40 লাখ শ্রমিককে কর্মসংস্থান দিয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে। উদাহরণস্বরূপ বাংলাদেশে তৈরি পোশাক শিল্প প্রায় 40 লাখ শ্রমিককে কর্মসংস্থান দিয়েছে, যাদের বেশিরভাগই গ্রামীণ দরিদ্র নারীরা। এই কর্মসংস্থান শুধু আয় বৃদ্ধি করে না, বরং নারী ক্ষমতায়ন ও সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে। কৃষিখাতে প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগ মাধ্যমে গ্রামীণ দরিদ্র হ্রাস পেয়েছে এবং শহরমুখী অভিবাসনও কমেছে। আয় ও ভোগ ক্ষমতা বৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি জাতীয় আয় বাড়িয়ে দরিদ্র জনগণের আয় বৃদ্ধি করে, যা তাদের খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা বাড়ায়। ফলে দারিদ্র্য হ্রাস পায় এবং জীবনযাত্রার মান উন্নত হয়। সামাজিক খাতে বিনিয়োগ। প্রবৃদ্ধির ফলে রাজস্ব আয় বৃদ্ধি পায়। সামাজিক খাতে বিনিয়োগ। প্রবৃদ্ধির ফলে রাজস্ব আয় সামাজিক খাতে বিনিয়োগ। সামাজিক খাতে বিনিয়োগ। প্রবৃদ্ধির ফলে কি হয়? প্রবৃদ্ধির ফলে রাজস্ব আয় বৃদ্ধি পায়। সামাজিক খাতে বিনিয়োগ। প্রবৃদ্ধির ফলে কি হয়? প্রবৃদ্ধির ফলে রাজস্ব আয় বৃদ্ধি পায়, যা শিক্ষা, স্বাস্থ্য, পানি, স্যানিটেশন এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এই বিনিয়োগ মানব সম্পদ উন্নয়নে সহায়তা করে এবং দরিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ বাংলাদেশ সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেমন বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ বা ভিজিডিএ, আশ্রয়ন প্রকল্প ইত্যাদি চালু করেছে, যা দরিদ্র জনগণের জীবন মান উন্নত করেছে। অবকাঠামোগত উন্নয়ন। অর্থনৈতিক প্রবৃদ্ধি অবকাঠামোগত উন্নয়নকে উৎসাহিত করে, যেমন নতুন সড়ক, সেতু, বিদ্যুৎ, ইন্টারনেট এবং যোগাযোগ সুবিধা। উদাহরণস্বরূপ পদ্মা সেতুর উদ্বোধন দক্ষিণাঞ্চলে কৃষি পণ্য বাজারে সহজ পৌঁছাতে সহায়তা করেছে, যার ফলে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পেয়েছে। একইভাবে বিদ্যুৎ সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তা ও হস্তশিল্পীদের আয়ের সুযোগ বৃদ্ধি করেছে।
বাজার সম্প্রসারণ প্রভৃতি নতুন বাজার সৃষ্টি করে, যা কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করে। বর্তমানে বাংলাদেশে প্রায় 6 লাখ ক্ষুদ্র উদ্যোক্তা ই-কমার্স খাতে যুক্ত হয়েছে, যা গ্রামীণ যুবকদের আয় বৃদ্ধি করছে। দারিদ্র্য, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি কি সমাধান? অর্থনৈতিক প্রবৃদ্ধি নিঃসন্দেহে দারিদ্র্য হ্রাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও সামাজিক বৈষম্য একে জটিল করে তোলে। যদি প্রবৃদ্ধি শুধুমাত্র উচ্চবিত্ত একটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে তা বৈষম্যকে আরও প্রকট করে তোলে। উদাহরণস্বরূপ, বাংলাদেশের শীর্ষ 10% জনগণ দেশের মোট আয়ে 38% ভোগ করে। 10%, বাংলাদেশের শীর্ষ 10% জনগণ দেশের মোট আয়ে 38% ভোগ করে, যেখানে নিচে 10% জনগণ ভোগ করে মাত্র 1.5%। যে নিচের দিকের যে 10% তারা ভোগ করে মাত্র 1.5%। 2022 বিবিএস তথ্য 2022 অনুযায়ী। এই পরিসংখ্যান স্পষ্টভাবে প্রমাণ করে যে প্রবৃদ্ধি সত্ত্বেও আয়ের বৈষম্য সমাজে দরিদ্র আরও গভীর করতে পারে। তবে প্রবৃদ্ধি যদি অন্তর্ভুক্তিমূলক হয়, তবে এটি বৈষম্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে। এর জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এর জন্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তা হলো দরিদ্র বান্ধব বাজেট ও সামাজিক সুরক্ষা কর্মসূচি বৃদ্ধি। সরকার যদি প্রবৃদ্ধি থেকে প্রাপ্ত রাজস্বের একটি বড় অংশ দরিদ্র বান্ধব বাজেট ব্যয় করে, তবে প্রবৃদ্ধির সুফল শুধু ধনীদের নয়, বরং দরিদ্র জনগণের হাতেও পৌঁছাবে। ওকে, ভূমি সংস্কার, কৃষি আধুনিকরণ, কৃষি খাতে আধুনিক প্রযুক্তি, সেচ ব্যবস্থা, কৃষি ঋণ ও বাজার ব্যবস্থা উন্নয়ন দরিদ্র কৃষকদের উপকৃত করবে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করবে। প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্য, শিক্ষার ভর্তুকি প্রদান। দরিদ্র পরিবারগুলোর জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যয়ের ভার কমানোর জন্য সরকার ভর্তুকি প্রদান করতে পারে, যাতে তারা মৌলিক সেবা সহজে পায়। এটি দীর্ঘমেয়াদে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য ও বৈষম্য হ্রাস করবে। নারী ক্ষমতায়ন ও যুব কর্মসংস্থান, নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ ও যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্টার্ট আপ ফান্ড ইত্যাদি প্রদান করলে তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সামাজিক বৈষম্য কমবে। নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদের ঋণ এবং যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্টার্ট আপ ফান্ড ইত্যাদি প্রদান করলে তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। টেকসই উন্নয়ন নীতি গ্রহণ, প্রবৃদ্ধি যদি পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী হয়, তবে তা শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের প্রজন্মের জন্য কল্যাণকর হবে। সংক্ষেপে বলা যায়, প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনে সহায়ক হলেও শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক বৈষম্য হ্রাসে পর্যাপ্ত নয়। প্রবৃদ্ধি অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে, যাতে প্রান্তিক শ্রেণীর মানুষ উপকৃত হয়। অন্যথায় প্রবৃদ্ধি ধনী গরিব বৈষম্যকে আরও তীব্র করে তুলবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনের মূল চালিকা শক্তি হলো বৈষম্য হ্রাসে, এটি একক সমাধান নয়। এজন্য প্রবৃদ্ধিকে দরিদ্র বান্ধব বৈষম্য হ্রাসমূলক ও পরিবেশ বান্ধব করে তোলা জরুরি। সুশাসন ও দারিদ্র্য দূরীকরণ পরস্পর সম্পর্ক ব্যাখ্যা করো। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান একবার বলেছিলেন, গুড গভর্নেন্স ইজ পারহ্যাপস দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ইরেডিকেটিং পভার্টি অ্যান্ড প্রমোটিং ডেভেলপমেন্ট। অর্থাৎ সুশাসনই দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নের প্রধান চালিকা শক্তি। কারণ একটি দেশে যদি সুশাসন না থাকে, দুর্নীতি, বৈষম্য, সম্পদের অপচয় ও প্রশাসনিক অদক্ষতা বৃদ্ধি পায়, যা দরিদ্রকে স্থায়ী করে। অন্যদিকে দরিদ্র যদি বিদ্যমান থাকে, তবে সুশাসনের সুফল দীর্ঘস্থায়ী হয় না। সুতরাং সুশাসন ও দারিদ্র্য দূরীকরণ এই দুটি পরস্পর নির্ভরশীল ও পরিপূরক। বাংলাদেশের দারিদ্র্যের বর্তমান চিত্র। বাংলাদেশের বিগত 2 দশকে দারিদ্র্য হ্রাস উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক সংকট, মূল্যস্ফীতি, বন্যা ও কোভিড পরবর্তী আর্থিক অস্থিরতার কারণে দরিদ্রের হার আবারও বেড়েছে। দারিদ্র্যের যে হার বিভিন্ন উৎস অনুযায়ী হচ্ছে, সরকারি হিসাবে 2022 সালে দারিদ্র্যের হার 18.7%, অতি দারিদ্র 5.6%। দারিদ্র্যের হার 22 অনুযায়ী 18.7, প্রায় 19%, আর সেখানে অতি দরিদ্র রয়েছে এখানে 5.6%। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী 2024 অনুযায়ী দারিদ্র্যের হার 24.05। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 24.05। ওকে, অতি দারিদ্র্যের সংখ্যাটা নাই। ইকোনমিক ডাইনামিক্স 2025 অনুযায়ী 27.93, অর্থাৎ প্রায় 28, আর অতি দারিদ্র রয়েছে এখানে 9.35। ওকে, তার মানে বোঝাই যাচ্ছে প্রায় 38, অর্থাৎ 40% কাছাকাছি লোক হচ্ছে এখানে দরিদ্র। ইকোনমিক ডাইনামিক্স। বিশ্বব্যাংক 2025 সম্ভাব্য 30 লাখ মানুষ নতুনভাবে অতি দরিদ্র। এই তথ্যগুলো
এই তথ্যগুলো প্রমাণ করে বাংলাদেশে দারিদ্র্যের প্রকোপ আবারও বৃদ্ধি পাচ্ছে এবং এটি মোকাবিলা সুশাসন অপরিহার্য হয়ে উঠেছে। দারিদ্র্যের তাত্ত্বিক ব্যাখ্যা, থিওডোরসন দারিদ্র্যকে সংজ্ঞায়িত করেছেন, পোভার্টি নট মেয়ারলি দ্য ল্যাক অফ ইনকাম, ইট ইজ আ ফর্ম অফ সোশ্যাল অ্যান্ড মেন্টাল স্টারভেশন। অর্থাৎ দারিদ্র্য শুধু অর্থনৈতিক নয়, এটি সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক ও বহুমাত্রিক বঞ্চনা। অন্যদিকে ডেল টুসিং বলেছেন, পোভার্টি ইজ দ্য ইনএডিকুয়াসি অফ রিসোর্সেস টু মিট দ্য বেসিক নিডস অফ লাইফ। সুতরাং দারিদ্র্য দূরীকরণে কেবল অর্থনৈতিক সহায়তা নয়, প্রয়োজন নৈতিকতা, সুশাসন ও সামাজিক ন্যায় বিচার। সুশাসন ও দারিদ্র্য দূরীকরণের পারস্পরিক সম্পর্ক। সুশাসন বলতে বোঝায় স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ, ন্যায় বিচার, দক্ষতা, নীতিনিষ্ঠ প্রশাসন। অন্যদিকে দারিদ্র্য দূরীকরণ হলো সামাজিক ন্যায় ও অর্থনৈতিক সাম্যের প্রতিষ্ঠা। সুশাসন বলতে বোঝায় স্বচ্ছতা, সুশাসন বলতে বোঝায় স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ, ন্যায় বিচার, দক্ষতা, নীতিনিষ্ঠ প্রশাসন। অন্যদিকে দারিদ্র্য দূরীকরণ হলো সামাজিক ন্যায় ও অর্থনৈতিক সাম্যের প্রতিষ্ঠা। এই দুই লক্ষ্য একে অপরের পরিপূরক বা শক্তিশালী করে তুলেছে। সুশাসনের যে উপাদান, স্বচ্ছতা, জবাবদিহিতা, সম্পদের অপচয় রোধ করে দরিদ্রের জন্য বরাদ্দকৃত অর্থ সঠিক খাতে পৌঁছায়, আইনের শাসন, দুর্নীতি, বৈষম্য হ্রাস করে, জনগণের অংশগ্রহণ, উন্নয়নমূলক সিদ্ধান্ত, প্রান্তিক মানুষের কণ্ঠস্বর প্রতিফলিত হয়, দক্ষ প্রশাসন, সেবা প্রদান ত্বরান্বিত হয়, সুযোগের সমতা বৃদ্ধি পায়, মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি পায়। এই হচ্ছে সুশাসন। যদি এইভাবে করা যায়, সুশাসন উপাদানগুলো এই দারিদ্র্য বিমোচনে এভাবে করে ভূমিকা রাখতে পারে। দারিদ্র্য দূরীকরণে সুশাসনের যে নির্দিষ্ট ভূমিকা, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন, দুর্নীতি হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন, সম্পদের সুষম বন্টন, সামাজিক ন্যায় ও বিচার। দারিদ্র্য দূরীকরণের সুশাসনের যে প্রয়োজনীয়তা, এটা আমরা পরে জানবো। যাই হোক, দারিদ্র্য দূরীকরণে সুশাসনের যে নির্দিষ্ট ভূমিকা, স্বচ্ছতা, জবাবদিহিতা। সুশাসন সরকারি অর্থর ব্যবস্থা স্বচ্ছতা আনে এবং দারিদ্র্য বিমোচনের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করে। যখন বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা থাকে, তখন প্রকল্প দুর্নীতি ও কমিশন সংস্কৃতি রোধ করা হয়। ফলে সরকারি তহবিল দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হয়। জনগণের অংশগ্রহণ। সুশাসন জনগণকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করে। স্থানীয় সরকার ব্যবস্থায় যদি জনগণের অংশগ্রহণ বাড়ে, তবে দারিদ্র্য নিরসনে স্থানীয় চাহিদা অনুযায়ী প্রকল্প নেওয়া সম্ভব হয়। উদাহরণস্বরূপ, গ্রামীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনিয়োগ করলে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকৃত হয়। সুশাসন জনগণকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করে। সুশাসন কী করে? জনগণকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করে। স্থানীয় সরকার ব্যবস্থায় যদি জনগণের অংশগ্রহণ বাড়ে, তবে দারিদ্র্য নিরসনে স্থানীয় চাহিদা অনুযায়ী প্রকল্প নেওয়া সম্ভব হয়। স্থানীয় সরকার ব্যবস্থায় যদি জনগণের অংশগ্রহণ বাড়ে, তবে দারিদ্র্য নিরসন স্থানীয় চাহিদা অনুযায়ী তখন প্রকল্প নেওয়া সম্ভব হয়। উদাহরণস্বরূপ, গ্রামীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনিয়োগ করলে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকৃত হয়। নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। সুশাসনের অধীনে নীতি নির্ধারণ প্রমাণ ভিত্তিক ও অংশগ্রহণমূলক হয়। এতে দারিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি, ভর্তুকি, শিক্ষা, কর্মসংস্থান, টেকসই নীতি তৈরি হয়, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, খাদ্য বান্ধব কর্মসূচি। নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন। সুশাসনের অধীনে নীতি নির্ধারণ প্রমাণ ভিত্তিক অংশগ্রহণমূলক হয়। এতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি, ভর্তুকি, শিক্ষা, কর্মসংস্থান, টেকসই নীতি তৈরি হয়, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি ভাতাগুলো সঠিক মানুষের কাছে পৌঁছায়। দুর্নীতি হ্রাস। দারিদ্র্যের সবচেয়ে বড় অন্তরায় হলো দুর্নীতি। সুশাসনের মাধ্যমে রাজনৈতিক দুর্নীতি রোধ করা সম্ভব হলে সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত হয়। দুর্নীতি হ্রাস। দারিদ্র্যের সবচেয়ে বড় অন্তরায় যেটা হচ্ছে দুর্নীতি। সুশাসনের মাধ্যমে প্রশাসনিক ও রাজনৈতিক দুর্নীতি রোধ করা সম্ভব হলে সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত হয়। সুশাসনের মাধ্যমে দারিদ্র্যের সবচেয়ে বড় অন্তরায় হলো দুর্নীতি। সুশাসনের মাধ্যমে প্রশাসনিক ও রাজনৈতিক দুর্নীতি রোধ করা সম্ভব হলে সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত হবে, দুর্নীতি কমবে, আর উন্নয়ন প্রকল্প অপচয় হ্রাস পাবে, দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে। কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি। সুশাসন একটি স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করে। বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি পেলে কর্মসংস্থান তৈরি হয়, বেকারত্ব কমে, মানুষের আয় বৃদ্ধি পায়, এর মাধ্যমে সামাজিক বৈষম্য কমে, দারিদ্র্য হ্রাস পায়, সম্পদের সুষম বন্টন হয়, মানব সম্পদ উন্নয়ন, সুশাসন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়ায়, ফলে জনগণের কর্মদক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, যা দীর্ঘমেয়াদে দারিদ্র্য দূরীকরণের মূল ভিত্তি করে তোলে। সামাজিক ন্যায় ও নিরাপত্তা। সুশাসন সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এবং আইন শৃঙ্খলা বজায় রাখে। এতে প্রান্তিক জনগোষ্ঠী নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ পায়। দারিদ্র্য দূরীকরণের সুশাসনের যে প্রয়োজনীয়তা বাংলাদেশের প্রসঙ্গে, বাংলাদেশের প্রায় 1/4 জনগণ এখন বহুমাত্রিক দারিদ্র্যতায় ভুগছে। 1/4 জনগণ। দুর্নীতি সূচকে CPI 2024, দুর্নীতি সূচক CPI 2024 বাংলাদেশের অবস্থান 166তম।
যা সুশাসনের ঘাটতির ইঙ্গিত দেয়। বাজেটের 25% পর্যন্ত অর্থ প্রশাসনিক অপচয়ে হারিয়ে যায়। বাজেটের 25% অর্থ, একটা দেশের বাজেটের যদি 4 ভাগের 1 ভাগ হারাই যায় অপচয়ের কারণে, অপচয় দেখা যায় যদি 25% অর্থ তারা লুণ্ঠনই করে, এরপরে 75% যে মানে অর্থ, তার মধ্যেও তো আবার চুরি বাটপারি ইত্যাদি আছে। তো এভাবে যদি অর্ধেকের বেশি টাকা নষ্টই হয় তাহলে সেখানে উন্নতি কীভাবে হবে? তার জন্য দরকার সুশাসন, তাহলেই একমাত্র দারিদ্র্য হ্রাস সম্ভবপর হবে। সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রাপ্যতার অনুপাত 40%, বাকি অংশ ভোগ করে মধ্যস্বত্বভোগীরা। সামাজিক যে সুরক্ষা প্রকল্প তাতে হচ্ছে প্রাপ্যতার অনুপাত হচ্ছে 40%, বাকি অংশ ভোগ করে মধ্যস্বত্বভোগীরা। এইসব তথ্য প্রমাণ করে যে সুশাসন প্রতিষ্ঠা ব্যতীত দারিদ্র্য হ্রাস টেকসই ভাবে সম্ভবপর নয়। বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটে করণীয়: দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা বৃদ্ধি, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতা ও স্বচ্ছতা বৃদ্ধি, গভর্নেন্স চালুর মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা, জন অংশগ্রহণমূলক বাজেট ব্যবস্থা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা, শিক্ষা স্বাস্থ্য দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করা। উপসংহার: বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। প্রচুর প্রাকৃতিক সম্পদ, উর্বর ভূমি ও তরুণ জনসংখ্যা সবই উন্নয়নের উপকরণ, কিন্তু দুর্বল প্রশাসন, দুর্নীতি ও বৈষম্য এই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যদি সম্পদের ন্যায় ব্যবহার, আইনের শাসন, জবাবদিহিতা ও জন অংশগ্রহণে নিশ্চিত করতে পারি, তবে দারিদ্র্য একদিন সত্যিই জাদুঘরে বন্দি একটি শব্দ হয়ে যাবে। Okay, so good governance is not just a slogan, it is the foundation upon which poverty can be permanently eradicated. Okay, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ গ্রুপ এ। ওকে, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের সঙ্গে গণতন্ত্র ও সুশাসন এর সম্পর্ক অবিচ্ছেদ্য। বর্তমানে বিশ্বে টেকসই উন্নয়নের সঙ্গে গণতন্ত্র ও টেকসই উন্নয়নের সঙ্গে গণতন্ত্র সুশাসনের সম্পর্ক অবিচ্ছেদ্য অংশ। গণতন্ত্র জনগণের মতামতের প্রতিফলন ঘটায়, আর সুশাসন সেই মতামত বাস্তবায়নে কার্যকর হয়। গণতন্ত্র হচ্ছে জনগণের মতামতের প্রতিফলন ঘটায়, আর সুশাসন সেই মতামত বাস্তবায়নের কার্যকর প্রক্রিয়া। অর্থাৎ গণতন্ত্র রাজনৈতিক কাঠামো প্রদান করে। গণতন্ত্র কী করে? গণতন্ত্র রাজনৈতিক কাঠামো প্রদান করে, সুশাসন সেই কাঠামোকে কার্যকর করে তোলে। গণতন্ত্র রাজনৈতিক কাঠামো প্রদান করে, সুশাসন সেই কাঠামোকে কার্যকর করে তোলে। একজন নাগরিক যেমন স্বাধীনভাবে মত প্রকাশ করতে চান, তেমনি প্রত্যাশা করে ন্যায় বিচার, স্বচ্ছতা, জবাবদিহিতা, নিশ্চয়তা, এগুলি সুশাসনের উপাদান। অর্থনীতিবিদ অমর্ত্য সেন যুক্তি দিয়েছেন, ডেমোক্রেসি ইজ নট অনলি দ্য গোল অফ ডেভেলপমেন্ট বাট অলসো দ্য মিনস অফ অ্যাচিভিং ইট। অতএব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য গণতন্ত্র ও সুশাসন দুটি অপরিহার্য। গণতন্ত্র ও সুশাসন উন্নয়ন পারস্পরিক সম্পর্ক। গণতন্ত্র সুশাসন একে অপরের পরিপূরক। গণতন্ত্র যেখানে মানবাধিকার, স্বাধীনতা, অসমতার ভিত্তি স্থাপন করে, সুশাসন সেখানে দক্ষ প্রশাসন, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করে। দুটি মিলে অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি করে। সম্পর্কের মূল দিকসমূহ: গণতন্ত্রের নীতি প্রণয়নে জনমত প্রতিফলিত করে, সুশাসন সেই নীতিকে বাস্তবায়ন করে দক্ষতার সঙ্গে। গণতন্ত্র সরকারকে জনগণের কাছে জবাবদিহি করে তোলে, সুশাসন সেই জবাবদিহিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। ওকে, গণতন্ত্র নাগরিকের অধিকার সুরক্ষিত করে, সুশাসন সেই অধিকার বাস্তবে রক্ষা করে আইনের মাধ্যমে। গণতন্ত্র অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলে, সুশাসন সেই অংশগ্রহণের প্রশাসনিক প্রক্রিয়া যুক্ত করে। গণতন্ত্র, সুশাসন ও আর্থ-সামাজিক সমতা। একটি কার্যকর গণতন্ত্র সমাজে অর্থনৈতিক ও সামাজিক সমতা প্রতিষ্ঠা করতে পারে, যা উন্নয়নের মৌলিক শর্ত। একটি কার্যকর গণতন্ত্র সমাজে অর্থনৈতিক ও সামাজিক সমতা প্রতিষ্ঠা করতে পারে, যা উন্নয়নের মৌলিক শর্ত। একটি কার্যকর গণতন্ত্র সমাজে অর্থনৈতিক ও সামাজিক সমতা প্রতিষ্ঠা করতে পারে, যা উন্নয়নের মৌলিক শর্ত। এই প্রক্রিয়ায় তিনটি ধাপ গুরুত্বপূর্ণ। এক সেকেন্ড, নামাজের বিরতি দিচ্ছে। ওকে, গণতান্ত্রিক সরকার সুশাসনের ভিত্তিতে কাজ করে, ফলে প্রশাসনের ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থা দুর্যোগ মোকাবেলায় দক্ষ, কারণ সরকার জনগণের চাহিদার প্রতি সংবেদনশীল থাকে। অর্থনীতিবিদ অমর্ত্য সেন 1977 সালে বলেন, নো ফ্যামিন। ওকে।